আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক আশু রায়ের কলমে প্রেত প্রেয়সী। পশ্চিমবঙ্গের একটি সুন্দরতম গ্রামের নাম রূপনারায়ণপুর। কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটার দূরের গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গ্রামের নামটি অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। গ্রামের নাম যেমন রূপনারায়ণপুর, গ্রামটাও ঠিক ততটাই শস্য শ্যামলা। গ্রামের জমিদার নবকৃষ্ণ বর্মনের ছোট ছেলে অভিমন্যু বর্মনের আজ বিয়ে, তাই সকাল থেকেই গ্রামটি আজ ব্যস্ত হয়ে উঠেছে। জমিদার বাড়ির বিয়ে বলে কথা, গ্রাম শুদ্ধ, সবার নিমন্ত্রণ। গ্রামের জোয়ান ছেলেদের দায়িত্বও মোটেও কম নয়। বিয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম সকাল থেকে জোগাড় করে চলেছে তারা। জমিদার বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল হয়েছে। সকাল সকাল সেখানে সানাইয়ের মধুর বাজনা শুরু হয়ে গেছে। গ্রামের সকল মহিলারাই আজ সেখানে তরকারি কাটা, ঘর সাজানো, বিভিন্ন কাজে ব্যস্ত। তবে সব থেকে বেশি দায়িত্ব গ্রামের ছোকরাদের। সকাল থেকেই তারা কলা গাছ আনা, বেলকাঠ আনা এবং বিয়ের অন্য সব সরঞ্জাম জোগাড় করে বেড়াচ্ছে। প্রায় 2000 লোককে পাত পেতে খাওয়ানো হবে। ডাল, এঁচড় চিংড়ি, পটলের তরকারি, কাতলা মাছের ঝোল, গলদা চিংড়ি, খাসির মাংস, দই, মিষ্টি, আরও কত কি। আর সেই সব কিছু পরিবেশন করার দায়িত্ব ওই ছেলে ছোকরাদের হাতে। গ্রামের নবকৃষ্ণবাবু শান্তশিষ্ট স্বভাবের খুব ভালো একজন মানুষ। লোকে বলে কোনো পরিস্থিতিতেই তিনি রেগে যান না। ভদ্রতা যেন সব সময় তার মুখের কথাতে লেগেই থাকে। তাই গ্রামের মানুষ ওনাকে এবং ওনার পরিবারকে খুবই ভালোবাসে। তবে নবকৃষ্ণবাবুর এখন বয়স হয়েছে, তাই ওনার বড় ছেলে অনিরুদ্ধ বর্মন সমস্ত দায়িত্ব নিয়ে সবাইকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে দিচ্ছেন। হাজার হলেও ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। বিয়ে হচ্ছে রূপনারায়ণ গ্রামের ঠিক পাশের গ্রাম গোবিন্দগঞ্জে। তবে কোনো জমিদার পরিবারে নয়, বিয়ে হচ্ছে সামান্য চাষার পরিবারে। বিয়ের পাত্রীর নাম রঞ্জা। তিনি গোবিন্দগঞ্জ গ্রামের হারান চাষার মেয়ে। শোনা যায় অভিমন্যুর জন্য কয়েকদিন ধরেই মেয়ে দেখা চলছিল। তবে অভিমন্যু বিয়ে করতে চাইছিলেন না। কিছুদিন আগে তিনি গোবিন্দগঞ্জ যান, আর সেখানেই একটা পুকুর পাড়ে তিনি রঞ্জাকে দেখতে পান। আর একবার দেখেই তিনি রঞ্জার রূপে মুগ্ধ হয়ে যান। রঞ্জা দেখতে ভারী মিষ্টি, লম্বা কালো চুল, চোখগুলো টানা টানা, ঠিক যেন বাঁশির মতো নাক, গায়ের রং গৌড় বর্ণ, আর গলার স্বর যেন চিনির থেকেও মিষ্টি। বয়স খুব বেশি হলে 22-23 হবে। অভিমন্যু গোবিন্দগঞ্জ থেকে ফিরে এসেই তার বাবা নবকৃষ্ণ বর্মনকে রঞ্জার কথা জানায়। অন্য কোনো জমিদার হলে সামান্য চাষার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিতে চাইতেন না। তবে আগেই বলেছি, নবকৃষ্ণ বর্মন মাটির মানুষ। ছেলের এক কথাতেই তিনি রাজি হয়ে গেলেন। তাছাড়া যে ছেলে এতদিন বিয়ে করবে না বলছিল, সে নিজে থেকে সে বিয়ের কথা বলছে। একজন বাবার কাছে এর থেকে খুশির কথা আর কি হতে পারে। নবকৃষ্ণবাবু আর দেরি করেননি। গোবিন্দগঞ্জ গিয়ে হরেন চাষার সঙ্গে কথা বলে তার মেয়ের সাথে নিজের ছেলে অভিমন্যু বর্মনের বিয়ে ঠিক করে আসে। আর আজ সেই শুভ বিয়ের দিন। হরেন আর্থিকভাবে খুবই গরিব। জমি জায়গা বলতে সামান্য একটু ভিটে ছাড়া আর কিছু নেই তার। বিয়ের আয়োজন করার সামর্থ্য তার ছিল না। তাই জমিদার মশাই অর্থাৎ নবকৃষ্ণবাবু নিজের দায়িত্বে জমিদার বাড়িতেই বিবাহের ব্যবস্থা করেছেন।
বিয়ের লগ্ন রাত 9:15। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে গেল। বিয়ের অস্থায়ী মণ্ডপে নানা রকম হৈহুল্লো চলছে। নবকৃষ্ণবাবু একটি চেয়ারে বসে দূর থেকে সবার কাজবাজ করা দেখছেন, আর মাঝে মাঝে চেঁচিয়ে বলছেন, কি হে, তোমরা একটু হাত চালিয়ে কাজটা করো, সূর্য তো ডুবুডুবু করছে। আর কই রে অনিরুদ্ধ, ওদিকের কাজ কত দূর? অনিরুদ্ধবাবু নবকৃষ্ণ বর্মনের বড় ছেলে, বয়স ওই 33-34 হবে। দেখতে সুঠাম সুন্দর একজন পুরুষ। তিনি কি একটা কাজে বাবার চেয়ারের সামনের দিকে যাচ্ছিলেন। বাবার কথা শুনে তিনি থেমে গিয়ে বললেন, এই তো প্রায় হয়ে এসেছে বাবা। একটু তাড়াতাড়ি করো, সন্ধ্যার পর থেকেই খেতে বসিয়ে দিতে হবে তো, অনেক লোক খাবে যে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি সব সামলে নেব। বেশ বেশ, খুব ভালো। তা তোমার ছোট ভাইটা কোথায়? সে বোধহয় তার ঘরে আছে। দেখো সেই জন্য আবার কোনো কাজে বাজে হাত না দেয়। কিছু করতে গিয়ে যদি রক্ত বেরোয় তাহলে সেটা কিন্তু খুব অশুভ। আজ্ঞে বাবা, আমি ওকে কিছু করতে দেব না। এইটুকু বলে অনিরুদ্ধবাবু চলে গেলেন নিজের কাজে। ধীরে ধীরে রূপনারায়ণপুরে অন্ধকার নেমে এলো। গ্রামের মানুষ ক্রমশ বিয়ের মণ্ডপে আসতে লাগল। অনেক মানুষের খাওয়া দাওয়া হবে, তাই সন্ধ্যা থেকে শুরু না করলে শেষ করা যাবে না। জমিদার বাড়ি বিশাল উঠোনে চট বিছিয়ে দেওয়া হলো। এখনকার মতো চেয়ার টেবিলের ব্যবস্থা তখনের সময় খুব একটা ছিল না। বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে মানুষ মাটিতে চট বিছিয়েই খেতে বসত। কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। গ্রামের বাচ্চা কাচ্চারাও খেতেও বসে গেল। ওদিকে বিয়ের মণ্ডপেও তখন বেশ হৈহুল্লোড় হচ্ছে। ঠাকুরমশাই এসে গেছেন। বিয়ের জন্য যাবতীয় জিনিসপত্র জোগাড় করা প্রায় শেষ। বিয়ের মণ্ডপটাই সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। দেখতে দেখতে ঘড়িতে রাত 9টা বেজে গেল। বর আর বউকে বিয়ের মণ্ডপে নিয়ে আসার ব্যবস্থা করা হলো। বাঙালিদের বিয়ের নিয়ম অনুসারে প্রথমে বরকে আসতে হয়। সেই অনুযায়ী প্রথম অভিমন্যুকে নিয়ে আসা হলো। অভিমন্যুর বয়স ওই 27-28। গায়ের রং ফর্সা, অত্যন্ত সুশ্রী মুখশ্রী। উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি হবে। অত্যন্ত মিষ্টি তার গলার স্বর। অভিমন্যু এসে বিয়ের মণ্ডপে বসলেন। পণ্ডিত মশাই বিয়ের কাজ শুরু করলেন। শুরু হয়ে গেল বিয়ের প্রথম ধাপ। পণ্ডিত মশাই জোরে জোরে উচ্চারণ করে মন্ত্র পড়তে লাগলেন। তার সাথে সাথে অভিমন্যু মন্ত্র আওড়াতে লাগলেন। মিনিট 10 মন্ত্র পাঠ চলার পর পণ্ডিত মশাই বললেন, এবার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করুন। পণ্ডিত মশাইয়ের আজ্ঞা পাওয়া মাত্র মিনিট 2 মধ্যে রঞ্জাকে নিয়ে আসা হলো। আগেই বলেছি, রঞ্জা অত্যন্ত সুন্দরী একজন নারী। বিয়ের সাজে তাকে যেন অপরূপ সুন্দর লাগছে। রঞ্জা যখন জমিদার বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তখন তাকে দেখে অভিমন্যু সহ গ্রামের সবাই হাঁ করে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছিল লাল শাড়ি পরা কোনো এক অপ্সরা ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসছে। রঞ্জা সিঁড়ি থেকে নেমে মণ্ডপে আসা পর্যন্ত অভিমন্যুর কিন্তু একবারও চোখ সরেনি। রঞ্জা এসে বসল অভিমন্যুর পাশে। ওদের দুজনকে দেখে নবকৃষ্ণবাবু রঞ্জার বাবা অর্থাৎ হারান চাষিকে বললেন, কি হে হারান, তোমার মেয়ে আর জামাইকে কেমন মানিয়েছে? হারান কখনো ভাবেনি যে তার মেয়েকে সে এই জমিদার বাড়িতে বিয়ে দিতে পারবে। তার মেয়ের এত সুখ দেখে তার চোখে জল চলে এসেছিল। সে চোখের জল মুছতে মুছতে বলল, খুব খুব ভালো মানিয়েছে বাবু, খুব ভালো মানিয়েছে। তুমি খুশি তো হারান? খুব খুব খুশি হয়েছি বাবু, সবই আপনার দয়া। না না হারান, এভাবে বলো না। আমি তোমাকে দয়া করিনি। তোমার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আর ওকে আমি বৌমা নয়, নিজের মেয়ে করে নিয়ে আসলাম। পণ্ডিত মশাই আবার মন্ত্র পড়তে শুরু করলেন। চারিদিকে হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া, গান বাজনা, সানাইয়ের শব্দ ইত্যাদিতে বিয়ে বাড়ি একদম জমে উঠেছিল। তবে ঠিক সেই সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ মণ্ডপের বাইরের দিক থেকে প্রবল কোলাহল এবং চেঁচামেচির শব্দ ভেসে এলো। ভেসে এলো কারুর বুক ফাটা আর্তনাদ।
মেয়েরা সব চেঁচামেচি করে বলছে, এ কি সর্বনাশ হয়ে গেল! সর্বনাশ হলো! এমন একটা শুভ সর্বনাশ হয়ে গেল! কি সর্বনাশ হলো! বিয়ের মণ্ডপেও তখন কোলাহল শুরু হয়ে গেছে। সবাই একে অপরের সাথে আলোচনা করতে শুরু করেছে, তবে কেউই বুঝে উঠতে পারছে না যে কি হয়েছে। এমন করেই কোলাহল আরো বেড়ে যাচ্ছে দেখে নবকৃষ্ণবাবু চেঁচিয়ে বললেন, তোমরা তোমরা দয়া করে একটু চুপ করো। কি হয়েছে সেটা একটু বুঝতে দাও, দয়া করে চুপ করো। জমিদার মশাইয়ের কথায় মণ্ডপ শুদ্ধ লোক চুপ করে গেলেন। এখন মণ্ডপ সম্পূর্ণ নিস্তব্ধ। তখনই বাইরে থেকে একটা 15-16 বছরের ছেলে দৌড়ে এলো ভেতরে। কি হয়েছে নিতাই? হ্যাঁ, বাইরে এত কোলাহল কিসের? কিশোর নিতাইয়ের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। তার সারা শরীর থরথরিয়ে কাঁপছে। দেখে মনে হচ্ছে যে সে এমন কিছু একটা দেখেছে যেটা আমাদের স্বাভাবিক পরিবেশের সাথে মানানসই নয়। নিতাই আমতা আমতা করে বলল, ওই যে বাইরে বাইরে আম গাছে। হ্যাঁ হ্যাঁ, বলো, বাইরে আমার কাছে কি হয়েছে? মণ্ডপ শুদ্ধ লোকজনের দৃষ্টি তখন নিতাইয়ের দিকে। বাইরের আম গাছে অভিরূপাদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কথাটা শোনা মাত্রই আবার কোলাহল শুরু হয়ে গেল। তারপর এক এক করে সবাই বিয়ের মণ্ডপ ছেড়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই মণ্ডপ শুদ্ধ সমস্ত লোক জমিদার বাড়ির পেছনের বড় আম গাছের দিকে চলে গেল। সাথে নবকৃষ্ণবাবু, অনিরুদ্ধবাবু এবং নতুন বরবউ অর্থাৎ অভিমন্যু এবং রঞ্জাও গেল। বাড়ির চৌকাঠ পেরোনোর সময় দরজার সামনে পড়ে থাকা একটা পেরেক রঞ্জার পায়ে ঢুকে গেল হঠাৎ করে। রঞ্জা ব্যথায় আর্তনাদ করে উঠল। সেখান থেকে টপ টপ করে লাল রক্ত ঝরে পড়ছে। রঞ্জা খুব ব্যথা পেলেও তখন এই বিষয়টাকে খুব একটা আমল না দিয়ে পেরেকটাকে একটানে পা থেকে বের করে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল আম গাছটার দিকে। আম গাছের সামনে গিয়ে দাঁড়াতে রঞ্জা দেখল সেখানে বেশ একটা ভিড় জমে গেছে। মানুষজন নিজেদের মধ্যে এই আত্মহত্যার বিষয় নিয়েই আলোচনা করছে। সবার কথা একসাথে হয়ে বেশ একটা কোলাহলের পরিবেশ তৈরি হয়েছে। রঞ্জা এগিয়ে গিয়ে দাঁড়ালো তার হবু স্বামী অভিমন্যুর পাশে। বাড়ির সামনের বড় আম গাছের দিকে তাকাতেই দেখা গেল আম গাছের সব থেকে নিচু এবং মোটা ডালটায় একটা 20-21 বছরের মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই মেয়ের নাম অভিরূপা। অভিরূপার দিকে তাকিয়েই রঞ্জার শরীরে যেন হিমস্রোত বয়ে গেল। গলায় ফাঁস লাগার জন্য অভিরূপার জিভ মুখের বাইরে বেরিয়ে এসেছে। তার রক্ত উজ্জ্বল চোখ দুটো তার অক্ষি কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ঘুটঘুটে অন্ধকারে হ্যারিকেনের আলোতে এক ভয়ঙ্কর আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। আর তারই মাঝে অভিরূপার ঝুলে থাকা মৃতদেহ যেন সকলের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। এমন দৃশ্য নিজের চোখে দেখলে যে কোনো মানুষই ভয় পেয়ে যেতে বাধ্য। অভিরূপার গায়ের রং শ্যামলা, দেখতে খুব একটা ভালো নয়। মানে একটা নারীকে একবার দেখে কোনো পুরুষ প্রেমে পড়ে যাবে এমন কোনো সৌন্দর্য অভিরূপার মধ্যে নেই। অভিরূপা নবকৃষ্ণবাবুর বড় ছেলে অনিরুদ্ধ বর্মনের স্ত্রী মঞ্জুশ্রীর খুড়তুতো বোন। শোনা যায় অভিরূপা নাকি অভিমন্যুকে খুব পছন্দ করত, তবে অভিমন্যু কখনো তাকে পাত্তা দেয়নি। কিছুদিন আগে একবার নাকি নবকৃষ্ণবাবু অভিরূপার সাথে অভিমন্যুর বিয়েও ঠিক করেছিলেন। অভিরূপা তখন খুব খুশি হয়, কিন্তু অভিমন্যু তাতে রাজি হয়নি। তাই সে বিয়ে ভেঙে দিয়েছে। লোকে মুখে শোনা যায় তারপর থেকে নাকি অভিরূপা কারোর সাথে তেমন একটা কথা বলতো না, একা একা থাকতো, কেমন যেন অন্যরকম হয়ে গেছিল সে। ইদানিং অভিমন্যুর বিয়ে ঠিক হলে সে নাকি রীতিমতো পাগলামি শুরু করেছিল। অবশেষে তাকে বুঝিয়ে সুজিয়ে কিছুটা ঠিক করা গেছিল। আজ সে এসেছিল অভিমন্যুর বিয়েতে, তবে আজ যে সে এমন কাণ্ড ঘটাবে সেটা কেউ ভাবতে পারেনি। অভিরূপার ঝুলন্ত দেহ দেখেই অনিরুদ্ধ বাবুর স্ত্রী মঞ্জুশ্রী কান্না করতে শুরু করল। তুই কি করলি বোন? এমন কেন করলি? এখন আমি আমার কাকা কাকিমাকে কি জবাব দেব? কিছুক্ষণের মধ্যেই অভিরূপার ঝুলন্ত দেহ
গাছ থেকে নিচে নামিয়ে আনা হলো। তারপর আম গাছের গোড়ায় শুইয়ে রাখা হলো মৃতদেহকে। রঞ্জা ঠিক সামনেই দাঁড়িয়েছিল অভিরূপার। নিচে নামানোর পর অভিরূপাকে দেখতে যেন আরো ভয়ঙ্কর লাগলো। চারিদিকে তখনও কোলাহল চলছে। সেখানে উপস্থিত লোকজন একে অপরকে বলছে, এই দেখছো দেখছো কি হয়েছে? এবার কি হবে? এমন শুভ দিনে তো এইসব ঘটনা ভালো নয় গো। হলো রে ভাই, সত্যি মানে এটা এরম কাজ করলো? হ্যাঁ এ বাবা রে, কি হলো? রঞ্জা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেদিকে। তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। আকাশ পরিষ্কার, ঝড় বৃষ্টির কোনো পূর্ব লক্ষণ নেই। তবুও হঠাৎ করে দূরে কোথাও একটা ঝোড়ো হাওয়া দিয়ে গেল আম গাছের আশেপাশে। হাওয়ার দাপটে গাছতলায় পড়ে থাকা সমস্ত ধুলোবালি উড়তে শুরু করল। গাছের মগডাল ভীষণ বেগে দুলছে। মিনিট দুয়েক এমন তাণ্ডব চলার পর হঠাৎ সশব্দে গাছের উপরের দিকে একটা ডাল ভেঙে মাটিতে পড়ল। আর ডাল ভেঙে পড়ার সাথে সাথেই ঝোড়ো হাওয়াটাও যেন দূরে কোথায় মিলিয়ে গেল। হঠাৎ করে এমনটা কেন হলো সেটা কেউ বুঝে উঠতে পারছিল না। লোকজন বলাবলি করতে লাগলো এটা নাকি অশনি সংকেত। এরই মধ্যে ঘটে গেল আরেকটা অদ্ভুত ঘটনা। এতক্ষণ রঞ্জা এক দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়েছিল। এবার কেন জানি না সে হঠাৎ করেই মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। সবাই দৌড়ে তার কাছে গেল। রঞ্জার বাবা হারান সবার আগে ছুটে এলো। হারানের অবস্থাও তখন শোচনীয়। একে এমন ভয়ঙ্কর দৃশ্য, তার উপর নিজের মেয়েকে অজ্ঞান হয়ে যেতে দেখে সে ভীষণ রকম ভয় পেয়ে গেল। মেয়ের পাশে বসে মেয়ের হাত ধরে বলতে লাগলো, রঞ্জা মা, কি হলো রে তোর? তুই মাটিতে পড়ে গেলি কেন? রঞ্জা মা, রঞ্জা মা, কথা কও। রঞ্জা কোনো উত্তর দিল না। হারান চাষি আবারও কেঁদে কেঁদে জমিদার মশাইকে উদ্দেশ্য করে বলল, ও জমিদার মশাই, দেখেন না আমার আমার মেয়েটার কি হলো, দেখেন না একটু। ততক্ষণে জমিদার বাড়ির বাকি সবাই দৌড়ে এসেছে সেখানে। এবার নবকৃষ্ণ বাবু নিচু হয়ে রঞ্জার পাশে বসলেন। তারপর রঞ্জার মাথায় আলতো করে হাত দিয়ে বললেন, রঞ্জা মা, কি হলো তোমার? রঞ্জা মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? না, রঞ্জার তরফ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে সেই একই রকম ভাবে চোখ বন্ধ করে পড়ে রইল মাটিতে। এবার নবকৃষ্ণবাবু একটু গম্ভীরভাবে আনমনা হয়ে বললেন, ও বোধহয় ভয় পেয়েছে, আর ভয় পেয়েই বোধহয় জ্ঞান হারিয়েছে। এই অভিমন্যু, এই রঞ্জাকে ঘরে নিয়ে যাও। আর এই যে অনিরুদ্ধ, বিজু আর পল্টুকে বলে দাও তারা যেন অভিরূপার মৃতদেহের সৎকারের ব্যবস্থাটা করে। জমিদার মশাইয়ের কথা মতো রঞ্জাকে অন্দরমহলে নিয়ে আসা হল। গ্রামের বৃদ্ধ নিমাই ডাক্তার তখন সেখানেই উপস্থিত ছিলেন। এই নিমাই, দেখো তো ওর কি হলো। জমিদার মশাইয়ের নির্দেশ পাওয়া মাত্র নিমাই ডাক্তার এগিয়ে গিয়ে রঞ্জাকে পরীক্ষা করতে লাগলেন। ভয় পাবেন না জমিদার মশাই, সারাদিন না খেয়ে উপোস করে এমনিতেও শরীর একটু দুর্বল হয়ে গেছিল। তারপর এমন ভয়ানক দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। একটুখানি বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। চোখে মুখে আপনি একটুখানি ততক্ষণ জল ছিটে দিন, তাতে জ্ঞান ফিরতে সুবিধে হবে। নিমাই ডাক্তারের কথা মতোই রঞ্জার চোখে মুখে জলের ছিটে দেওয়া হলো। আর সত্যি সত্যি জলের ছিটে দেওয়াতে রঞ্জার জ্ঞান ফিরে এলো। তারপর রঞ্জাকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শেষ করে দেওয়া হলো। অন্যদিকে অভিরূপার দেহ দাহ করতে নিয়ে যাওয়া হলো শেষ রাতে। গ্রামের পশ্চিম দিকে শ্মশান। কিছুক্ষণের মধ্যেই চিতা সাজিয়ে দেওয়া হলো। তারপর চিতায় মৃতদেহ উঠিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এমন একটা দুঃখজনক ঘটনায় সবাই খুবই কষ্ট পেয়েছিল। তাই শ্মশান জুড়ে নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। সবাই এক মনে বসে চিতার দিকে তাকিয়েছিল। কেউ কোনো কথা বলছে না। অভিরূপার আগুনে পোড়া মৃতদেহ চিতার উপর উঠে বসল। আর তা দেখে
শ্মশানের সবাই লাফিয়ে নিচের জায়গা ছেড়ে উঠে গেল। মিনিট খানেক এভাবেই চিতার উপর বসে রইল মৃতদেহ। তারপর তাকে আবার নুইয়ে দেওয়া হলো চিতার আগুনে। যদিও এটা খুব অস্বাভাবিক বিষয় নয়, চিতার উপর এমন মৃতদেহ উঠে বসার ঘটনা প্রায়শই দেখা যায়। তবে কেন জানি না, অভিরূপার ঘটনা অন্যদের থেকে একটু অন্যরকম লাগলো। মৃতদেহ পোড়ানো তখন প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক তখন শ্মশানের বাঁ দিকের ঝোপঝাড় হঠাৎ নড়ে উঠল। সবার চোখ তখন সেদিকে। সবারই মনে মনে একটু ভয়ও হতে লাগলো। অনিরুদ্ধ ভয় ভয় জিজ্ঞেস করলেন, ওখানে কি কুকুর, বিড়াল? অনিরুদ্ধর কথা শেষ হওয়ার আগেই আবছা আলোতে ঝোপের পেছনে একজন মানুষের ছায়ামূর্তি দেখা গেল। দূর থেকে তার মুখ বোঝা যাচ্ছে না। নবকৃষ্ণবাবু গম্ভীরভাবে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে ওখানে? বেরিয়ে এসো। উত্তরে ঝোপের আড়ালে থাকা লোকটার শুধু হো হো হাসার শব্দই পাওয়া গেল। কে কে হাসছে ওখানে? হ্যাঁ, এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এইবার ঝোপের আড়ালে থাকা লোকটা এক লাফে ঝোপের সামনে চলে আসলো। লোকটির মুখ সবাই ভালোভাবে দেখতে পেলেন। ছেঁড়া লুঙ্গি পরা, খালি গায়ে কালি চুলিয়া ধুলোবালি মাখা একটা পাগল। অনিরুদ্ধবাবু রেগে বললেন, কে রে তুই? এখানে কি করছিস? আর হাসছিস কেন? যা এখান থেকে। পাগল যেন অনিরুদ্ধবাবুর কথা বুঝতেই পারল না, তাই তার প্রশ্নের কোনো সঠিক উত্তর সে দিল না। উত্তরে সে আবারও বিভৎসভাবে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে বলতে লাগলো, বিপদ, বিশাল বিপদ, তোদের ভীষণ বড় বিপদ আসতে চলেছে। কেউ কোনো উত্তর দেওয়ার আগে পাগল আবার দৌড়ে ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে হারিয়ে গেল। তবে ওখানে উপস্থিত কেউই পাগলের কথায় বেশি আমল দিল না। শ্মশানের কাজ শেষ করে যে যার মতো বাড়ি ফিরে এলো। দিন দুয়েক রূপনারায়ণপুর গ্রামে একটু শোকের ছায়া রইল। তারপর আস্তে আস্তে সবাই সব ভুলে গিয়ে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রঞ্জাও এখন সুস্থ হয়ে উঠেছে। রঞ্জার অভিমন্যু সুখের সংসার করতে লাগলো। তবে রঞ্জা যেন কেমন একটু পরিবর্তন হয়ে গেছে। কোনো এক অজানা কারণে অভিমন্যুর মনে হচ্ছে রঞ্জা যেন এখন আর আগের রঞ্জা নেই। অভিমন্যু ভাবলেও হয়তো নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে থাকতে হচ্ছে বলে তার এই পরিবর্তন। এরকমই ভাবে কেটে গেল আরো 2-3 দিন। জমিদার বাড়িতে নানা রকম অনুষ্ঠান চলতে লাগলো। সবেমাত্র আত্মীয় স্বজন নিজের নিজের বাড়ি ফিরল। ঠিক তখনই নতুন এক বিপত্তি শুরু হলো। প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যাওয়া জমিদার মশাইয়ের একটি বহুদিনের অভ্যেস, আর যাওয়ার আগে গোয়ালের গরুগুলোকে একটু আদর করে যাওয়াটাও তার ওই অভ্যেসেরই অংশ। তাই আজও তিনি গোয়াল ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক তখনই জমিদার বাড়ির গোয়ালা নন্দন চেঁচামেচি করতে শুরু করে, তাড়াতাড়ি এদিকে আসেন বাবু, দেখেন কি সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ। নবকৃষ্ণবাবু দৌড়ে যায় সেখানে। গোয়ালে ঢুকে তিনি দেখেন একটি গরু অদ্ভুতভাবে মাটিতে পড়ে আছে, আর তার পাশে বসে নন্দন গোয়াল চেঁচামেচি করছে। নবকৃষ্ণবাবু নন্দনের পাশে গিয়ে দেখলেন যে একটি গরু সেখানে মরে পড়ে আছে। একে একে বাড়ির সবার কাছে এই খবর চলে গেল। তবু অনেক চেষ্টা করেও এই গরুর অকাল মৃত্যুর কারণ খুঁজে পাওয়া গেল না কোনোভাবেই। কেউ বললেন সবই ভগবানের কৃপা, আবার কেউ বললেন এ নাকি কোনো অপদেবতার কোপ। যাই হোক, অবশেষে কোনো কারণ খুঁজে না পেয়ে এই ব্যাপারটা সবাই ভুলেই গেল। তবে ভূত হোক বা অপদেবতা যেই হোক না কেন, সে যেন গ্রামবাসীকে ব্যাপারটা ভুলতে দিতে চাইল না। কারণ পরদিন সকালে আবারও একটা তরতাজা গরুকে একই রকমভাবে মৃত অবস্থায় পাওয়া গেল।
তবে এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে। দেখা গেল গরুটার ঠিক ঘাড়ের কাছে দুটো ক্ষত চিহ্ন, ঠিক যেমন কোনো পশুর সামনে দুটো সূচালো দাঁত বসালে যেমন ক্ষত হয় তেমন। দেখে মনে হচ্ছে কোনো প্রাণী তার লম্বা সূচালো দাঁত বসিয়ে দিয়েছে গরুর ঘাড়ে, আর সেই ক্ষতস্থান থেকেই যেন গরুটির শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে অজানা এক প্রাণী। এমন অদ্ভুত ঘটনা যে কেন হঠাৎ ঘটতে শুরু করলো তার কোনো কুল কিনারা পাওয়া গেল না। সবাই মিলে ঠিক করা হলো যে আজকে রাতে জমিদার বাড়ির গোয়ালে পাহারাদার নিয়োগ করা হবে। তারা রাত জেগে দেখবে যে কোন প্রাণীতে এসে গরুর রক্ত চুষে নিয়ে যায়। সেদিন সারা রাত জমিদার বাড়ির গোয়ালে পাহারা দেওয়া হলো, তবে কাউকেই দেখা গেল না। জমিদার বাড়িতে পরের দিন সকালে কোনো গরুকে মৃত অবস্থায় পাওয়াই গেল না, কিন্তু একটু বেলা হতেই শোনা গেল গ্রামের পশ্চিম দিকে অভিরাম বিশ্বাসের বাড়ির গোয়ালে আজ একই রকমভাবে গরু মৃত অবস্থায় পাওয়া গেছে। এবার ব্যাপারটা বেশ চিন্তার হয়ে দাঁড়ালো। কয়েকদিনের মধ্যেই গ্রামের নানা বাড়িতে একই ঘটনা ঘটতে লাগলো। কারুর বাড়ির গরু তো কারুর বাড়ির ছাগল। কিছুদিনের মধ্যেই গ্রামের ছাগল গরুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল। ভয়ে সবাই তাদের গবাদি পশুগুলো অন্য গ্রামে বিক্রি করে দিতে লাগলেন। ফলে রূপনারায়ণ গ্রাম ক্রমে পশু শূন্য হয়ে গেল। সবাই ভাবল এতে বোধহয় বিপদ কেটে যাবে, কিন্তু খেলা তো সবে শুরু। পশু বিক্রি করে দেওয়াই মানুষের কাছে কাল হয়ে গেল। পশু না পেয়ে এবার সেই অদ্ভুত প্রাণী অথবা অপদেবতা তার আক্রোশ এবার মানুষের ওপর ছাড়ল। প্রধানত গ্রামের যুবক ছেলেদের বিভিন্ন জায়গায় মরে পড়ে থাকতে দেখা গেল। তারপর প্রায় প্রতিদিনই একই রকম ঘটনা ঘটতে দেখা গেল গ্রামের আরও কয়েকটা বাড়িতে। ইতিমধ্যে সম্পূর্ণ রূপনারায়ণপুর গ্রামে এই অপদেবতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ এখন ভয়ে ভয়ে তাদের জীবন অতিবাহিত করছে। কি জানি কখন কাকে মরতে হয়। সেদিন মাঝরাতে গ্রামের রতন মুদি হালকা হতে উঠেছিল। মাঠ থেকে ফেরার পথে সে জমিদার বাড়িতে পাশে রাস্তা ধরে আসছিল। চারিদিকে তখন অন্ধকারাচ্ছন্ন। পূর্ণিমার চাঁদও তখন প্রায় আধখানা হয়ে গেছে। তবে চোখে অন্ধকার সয়ে যাওয়ার জন্য আকাশের চাঁদ থেকে আসা সামান্য আলোতে সবকিছু খুব পরিষ্কার না দেখা গেলেও কাজ চালিয়ে নেওয়ার মতো দেখা যায়। সেই সামান্য আলোতেই রতন দেখল জমিদার বাড়ির উঠোন থেকে একজন মহিলা বাইরে বেরিয়ে আসছে। মহিলার পায়ের নুপুরের শব্দ যেন তালে তালে মৃদুভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে। এত রাতে একটা স্ত্রী মানুষকে একা বের হতে দেখে রতনের একটু সন্দেহ হলো। যদিও একবার সে ভাবল উনিও হয়তো রতনের মতোই মাঠে হালকা হতে যাচ্ছে, তবে তার তখনই মনে পড়ে গেল যে জমিদার বাড়ির কেউই হালকা হওয়ার জন্য মাঠে যায় না। তাদের বাড়ির মধ্যেই সে ব্যবস্থা আছে। আর এটা মনে আসতেই রতন তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে দেখল যে নুপুর পরিহিত মহিলা ধীরে ধীরে এদিকেই এগিয়ে এলো। মহিলার পরনে নতুন শাড়ি, গায়ে সোনার গয়না। মহিলার সাজসজ্জা দেখে মনেই হচ্ছে যেন তিনি বিয়ে করতে যাচ্ছে। আর একটু এগিয়ে আসার পর রতন মহিলার মুখ দেখতে পেল। সে বুঝতে পারল যে এ আর কেউ নয়, জমিদার বাড়ির নতুন বৌমা রঞ্জা। এত রাতে নতুন বউ একা একা কোথায় যায় সেটা দেখার জন্য রতন তার পিছন পিছন যেতে লাগলো। নুপুরের শব্দ করে রঞ্জা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো, আর রতন পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো তাকে অনুসরণ করে। জমিদার বাড়ির সামনের বড় রাস্তায় একটু বাঁদিকে এগিয়েই পেছনে বাঁক নিয়েছে একটা ছোট্ট গলি। রঞ্জা সেই গলি দিয়েই এগিয়ে যেতে লাগলো। মিনিট খানেকের মধ্যে সে এসে দাঁড়ালো বিকাশ মণ্ডলের বাড়ির সামনে। এবার রতন ভাবল একবার তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে সে এত রাতে এখানে কেন এসেছে। আবার একবার ভাবল
জমিদার বাড়ির বৌমাকে কি জিজ্ঞেস করা ঠিক হবে? তাই সে একটু ইতস্তত করতে করতেই রঞ্জাকে ডাকল। রঞ্জামা। এবার রঞ্জা হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল, তবে তার মুখ থেকে কোনো সাড়া শব্দ এলো না। রতন রঞ্জার থেকে প্রায় 2 মিটার দূরে দাঁড়িয়েছিল। রঞ্জাকে থেমে যেতে দেখে সে আবারও জিজ্ঞেস করল, এত রাতে তুমি কোথায় যাচ্ছ রঞ্জামা? এবারও রঞ্জা কোনো উত্তর দিল না, একইভাবে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এবার রতন ধীরে ধীরে রঞ্জার কাছে এগিয়ে গিয়ে আলতো করে তার কাঁধে হাত রেখে আবার ডাকল, রঞ্জামা। এবারে রঞ্জা দ্রুত পেছনে ঘুরে তাকালো, আর তা দেখে রতনের শরীরের রক্ত হিম হয়ে গেল। রঞ্জার মুখ দেখার সাথে সাথেই তার সারা শরীর থরথরিয়ে কাঁপতে লাগলো। রতন যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না, সে কি ঠিক দেখছে? রঞ্জার এত সুন্দর মুখখানা অদ্ভুত রকম বিভৎস হয়ে গেছে। ধপধপে সাদা চোখে কোথাও মনির চিহ্ন মাত্র নেই। গালের দুপাশ থেকে বেরিয়ে আসছে 2 লম্বা দাঁত। রতনের মুখ থেকে নিজের অজান্তেই আর্তনাদ বেরিয়ে এলো, ওরে বাবারে, ওরে বাবারে। তুই কেন পিছু নিয়েছিস? বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। রতন আর দাঁড়ালো না ওখানে, পেছনে ঘুরে প্রাণপণ ছুট লাগালো। তারপর একটু দূরে গিয়ে আবার একটা গাছের আড়ালে দাঁড়ালো সে। গাছের আড়াল থেকেই সে আবার দেখতে লাগলো। দেখল রঞ্জা ধীরে ধীরে বিকাশ মণ্ডলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকাশ মণ্ডলের ছোট ছেলে বিপিন মণ্ডল দরজা খুলে দিল। রতন আবছা আলো আনহারিতে দেখতে পেল। সে দেখেই বুঝল বিপিনের চোখ স্বাভাবিক নেই, কেউ যেন মায়া করেছে তার উপর। তার চোখের চাহনি দেখলেই বোঝা যায় যে সে যেন আর এই জগতে নেই। এবার রঞ্জা ঢুকে গেল তার ঘরে। এরপর কিছুক্ষণ সব চুপচাপ। রতন এখন আর কিছু দেখতে পারছে না, তাই আবার সে সাহস নিয়ে এগিয়ে গেল ধীরে ধীরে। এগিয়ে এসে সে দাঁড়ালো বিপিন মণ্ডলের ঘরের জানালার পাশে। তারপর কয়েক মিনিট সব চুপচাপ। চারিদিকের পরিবেশটাও ভীষণ রকম নিস্তব্ধ, একটা ঝিঝিও পর্যন্ত ডাকছে না। রতন ওভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ রতনের কানে একটা চাপা পুরুষ কণ্ঠী আর্তনাদ ভেসে এলো। রতন জানালার সাথে কান লাগিয়ে বুঝতে পারল এটা বিপিনের গলার আওয়াজ। রতনের মনে হলো বিপিন যেন যন্ত্রণায় ছটফট করছে, আর ছটফট করতে করতেই সে তীব্র যন্ত্রণায় গোঙাচ্ছে। মিনিট খানেক চলল এই ছটফটানি আর গোঙানি। তারপর আবার পুনরায় সব শান্ত হয়ে গেল। এবার রতন দেখল বিপিনের ঘর থেকে রঞ্জা বেরিয়ে আবার জমিদার বাড়ির দিকে চলে গেল। রতন তাকে দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। রতনের শরীর তখন থরথরিয়ে কাঁপছে। তার শরীরের সমস্ত শিরা উপশিরা দিয়ে যেন রক্তের বদলে বইছে ঠান্ডা বরফের স্রোত। রতন আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে দৌড়ে বাড়ি চলে গেল। পরদিন সকালে নিজের ঘরের মধ্যে বিপিনকে মৃত অবস্থায় পাওয়া গেল। আর রতনেরও ভয়ঙ্কর জ্বর ছিল 2 দিন। তবে এই 2 দিনেও গ্রামের আলাদা আলাদা বাড়িতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তাই অবশেষে জমিদার মশাই ঠিক করলেন এই ব্যাপার নিয়ে একটা সভা বসা দরকার। সবাই মিলে একবার আলোচনা করা দরকার, কারণ এভাবে তো এমন ঘটনা ঘটতে দেওয়া যায় না। তাই সেই অনুযায়ী তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠালেন। ঠিক হলো বিকেলে জমিদার বাড়ির উঠোনে সভা বসবে। বিকেল হতেই এক এক করে সবাই এসে উপস্থিত হলো। জমিদার মশাই সভা শুরু করলেন। সবাই নানা রকম বিষয় নিয়ে আলোচনা হতে লাগলো। গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন রকম মতবাদ দিতে লাগলো। রতন তখন বেশ কিছুটা সুস্থ হয়েছে। সেদিনের সভাতেও
সে উপস্থিত ছিল। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কথা বলা শেষে রতন ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, যদি অভয় দেন তাহলে আমি এক কান কথা বলতে পারি জমিদার মশাই। রতন সবার একদম পেছনের সারিতে বসেছিল। নবকৃষ্ণবাবুর বয়স হয়েছে, সে চোখে খুব ভালো আর দেখে না। কে তুমি? যা বলবে সামনে এসে বলো। রতন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। এবার নবকৃষ্ণবাবু রতনকে দেখতে পেলেন। ও রতন, তুই? হ্যাঁ বল, কি বলতে চাস বল। জমিদার মশাই, ও অপরাধ নেবেন না, তবে আমি সেদিন মাঝরাতে রঞ্জামাকে বিপিনদের বাড়ি যেতে দেখেছিলাম। কথাটা শোনা মাত্রই নবকৃষ্ণবাবুর পাশে দাঁড়িয়ে থাকা অভিমন্যু রাগে গজগজ করতে লাগলো। মুখ সামলে কথা বলো রতন কাকা, এমন কথা বলার তোমার সাহস হয় কি করে? সভাসুদ্ধ সবাই এখন রতনের মুখের দিকে তাকিয়ে। রতন আবারও ভয়ে ভয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আমি যা দেখেছি তাই বলছি হুজুর। আর একটাও বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার থেকে বয়সে বড় হও। অভিমন্যু আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু নবকৃষ্ণবাবু তাকে থামিয়ে দিল। দাঁড়াও অভিমন্যু, ওকে পুরোটা আগে বলতে দাও। হ্যাঁ বল রতন, তুই কি দেখেছিস বল। আমি সেদিন দেখলাম রঞ্জামা মাঝরাতে নুপুর পরে জমিদার বাড়ি থেকে বেরোচ্ছে। আমি বৌমাকে ডাকলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি আবারও তারে ডাকলাম, এবার সে পেছন ঘুরে তাকালো, কিন্তু তখন সে আমাদেরই রঞ্জামা ছিল না, সে তখন হয়ে গেছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। আমি তার এই রূপ দেখে গাছের আড়ালে লোকালাম। তখন দেখলাম প্রেতরূপণী রঞ্জামা বিপিনের ঘরে ঢুকে গেল। আর কিছুক্ষণ পর আমি ঘরের ভেতর থেকে বিপিনের গোঙানি শুনতে পেলাম। তারপরে ঘটনা তোমরা সবাই জানো। বিপিনকে পরদিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেল। নবকৃষ্ণবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন। আরে তুই হয়তো ঘুমের ঘরে ভুল দেখেছিস, অথবা স্বপ্ন দেখেছিস। যা, তুই এখন এখান থেকে যা তো, যা। কিন্তু জমিদার মশাই। আহা, কোনো কিন্তু নয়, তুই এখান থেকে এখন যা তো, যা। আজকের মতো সবাই এখানেই শেষ। কাল সকালে তান্ত্রিক ডেকে আনা হবে, তারপর দেখা যাবে যে কি করা যায়। এখন তোমরাও সবার যে যার বাড়িতে ফিরে যাও, যাও। রাতে অভিমন্যুর ঘুম আসতে চাইল না। সেই বিকেল থেকে তার মাথায় রতনের কথাগুলো ঘুরছে। নিজের নতুন বউয়ের নামে এমন কথা শুনলে খারাপ তো লাগারই কথা। ভাগ্যিস রঞ্জা সব শোনেনি। তবে এত লোকের সামনে রতন কথাগুলো বলেছে, একটা না একটা সময় সে তো এগুলো জানতেই পারবে। তখন কেমন লাগবে ওর? তাছাড়া রতন কি সব আবল তাবল বলেছে? রঞ্জা কেন পেতনি হতে যাবে? নিশ্চয়ই সে ঘুমের ঘোরে ভুল দেখেছে। এসব ভাবনা চিন্তার জন্যই ঘুম আসতে চাইল না তার। এমন করতে করতেই রাত তখন অনেক হয়েছে। অভিমন্যু আর রঞ্জা বিছানায় শুয়েছিল। হঠাৎ অভিমন্যুর একটু জল তৃষ্ণা পেল। খাটের থেকে মিটার তিনেক দূরে একটা টেবিলের উপর জলের গ্লাস রাখা ছিল। সে উঠে জল নিতে যাচ্ছিল, তবে রঞ্জা তাকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছ তুমি? একটু জল খাবো। দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এনে দাও তাহলে। বলেই আবার শুয়ে পড়ল। আর ঠিক তখনই রঞ্জা জলের গ্লাসটা হাতে ধরল। এই নাও তোমার জল। অভিমন্যু জলের গ্লাসটা নিয়ে মুখের কাছে গিয়ে চুমুক দিতে গিয়ে হঠাৎ থেমে গেল। হঠাৎ তার মনে হলো কিছু যেন একটা গড়বড় হচ্ছে। জলের গ্লাস আনতে গেলে রঞ্জাকে খাট থেকে নেমে উঠে যেতে হতো। অভিমন্যু অন্ধকারে কিছু দেখতে পায়নি ঠিকই, কেন জানি তার মনে হলো যেন রঞ্জা খাট থেকে নামেইনি। কি হলো? জলের গ্লাস ধরে ওভাবে বসে আছো কেন? জল খাও। হ্যাঁ 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 হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। এইটুকু বলেই অভিমন্যু এক নিমেষে জলটুকু খেয়ে নিল।
তারপর জলের গ্লাসটা রঞ্জার কাছে দিয়ে আবার শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো বোধহয় সে ভুল ভেবেছে। রঞ্জা হয়তো উঠে গিয়েই জলের গ্লাস নিয়ে এসেছে। ঘুমের ঘোরে হয়তো সে অতটা খেয়াল করেনি, তাই সে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম এলো না। রাত তখন কটা কে জানে। হঠাৎ সে অনুভব করল তার পাশে কেউ নড়াচড়া করছে। ওই অন্ধকারের মধ্যেই অনুভব করতে পারল যে রঞ্জা বিছানা ছেড়ে উঠল। অভিমন্যু রঞ্জার পদক্ষেপ লক্ষ্য করতে লাগল। চোখে ভালোভাবে কিছু দেখতে না পেলেও রঞ্জার পায়ের নুপুরের শব্দ শুনে সে বুঝল যে রঞ্জা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন অন্ধকারটা অভিমন্যুর অনেকটা চোখ সওয়া হয়ে গেছে। সে অল্প আলোতেই দেখল রঞ্জা বিয়ের বেনারসি পড়েছে, গায়ে নানা রকম গয়না পরে সাজগোজ করছে। কিন্তু কেন এত রাতে সে সাজগোজ করছে কেন? এসবই ভাবছিল সে। হঠাৎ অভিমন্যু দরজা খোলার শব্দ পেল, আর দরজা খুলতেই বাইরের চাঁদের আলো কিছুটা এসে পড়ল ঘরের ভেতর। আর সেই আলোতেই সে দেখল রঞ্জা সেজেগুজে বাড়ির বাইরে চলে যাচ্ছে। রঞ্জা আরো কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর অভিমন্যু ধীরে ধীরে রঞ্জার পিছু নিল। রঞ্জা নুপুর পায়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো জমিদার বাড়ির বড় উঠোন ধরে। অভিমন্যু একবার ভাবল সে রঞ্জাকে ডাকবে, কিন্তু পর মুহূর্তেই সে আবার ভাবল না, রঞ্জা কোথায় যাচ্ছে সেটা চুপি চুপি দেখবে সে। এভাবেই রঞ্জা এগিয়ে যেতে লাগলো, আর তার বেশ কিছুটা পেছনে থেকে অভিমন্যু তাকে অনুসরণ করতে লাগলো। অভিমন্যু দেখল রঞ্জা গ্রামেরই একটা বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল এক অল্প বয়সী যুবক। তার বয়স খুব বেশি হলে অভিমন্যুর মতনই হবে। রঞ্জা যুবকটির সাথে ঘরে ঢুকে গেল। অভিমন্যু এগিয়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। ভাঙা কাঠের দরজা দিয়ে সে দেখতে পেল রঞ্জা ধীরে ধীরে নিজের সুন্দর রূপের পরিবর্তন করে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর পেতনির। ধীরে ধীরে তার সুন্দর ফর্সা চেহারা পরিবর্তে উদয় হচ্ছে এক বিভৎস মুখের, যার দুটি চোখ ধবধবে সাদা, চোখে মণি নেই। মুখের দুপাশ থেকে দুটি লম্বা দাঁত বেরিয়ে আসছে। এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ঘরের ভেতরের যুবক ছেলেটি প্রায় অজ্ঞান হয়ে গেছে। সে বসে আছে ঠিকই, তবে তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো নড়াচড়া হচ্ছে, এমনকি তার চোখের পাতাটাও পর্যন্ত পড়ছে না। এতক্ষণে রঞ্জা সম্পূর্ণরূপে পেতনিতে পরিণত হয়েছে। এবার সে ছেলেটির গলায় লম্বা তীক্ষ্ণ দাঁত দুটি বসিয়ে দিল। ছেলেটি কিছুক্ষণ ছটফট করতে করতে অবশেষে অসাড় হয়ে গেল। অভিমন্যু দাঁড়িয়ে দেখছিল তার প্রেয়সী ভয়ঙ্করিণী রূপ। এবার অভিমন্যুর মনে পড়ে গেল তাহলে রতন সব ঠিকই বলেছিল। রতনের বর্ণনা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অভিমন্যু আর দাঁড়ালো না সেখানে, ধীরে ধীরে বাড়ি ফিরে এলো। কিছুক্ষণ পর রঞ্জাও ফিরে এলো। এসে সে আবার অভিমন্যুর পাশে বিছানায় শুয়ে পড়ল। অভিমন্যু একবার আর চোখে দেখে নিল রঞ্জার দিকে। রঞ্জা এখন আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। রাত তখন প্রায় ভোর হয়ে এসেছে। অভিমন্যু বুঝতে পারল না তার ঠিক কি করা উচিত। তারপর তার আর ঘুম হয়নি। সকাল হতেই সে তার বাবা অর্থাৎ নবকৃষ্ণ বাবুর কাছে আসলেন। নবকৃষ্ণ বাবু তখন নিজের ঘরে বসে তামাক খাচ্ছিলেন। অভিমন্যু ঘরে এসে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নবকৃষ্ণ বাবু হয়তো অভিমন্যুর মনের কথা বুঝতে পেরেই বলল, কি কিছু বলবে নাকি? নবকৃষ্ণ বাবুর উত্তরে অভিমন্যু আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে বাবা, আপনাকে কিছু কথা বলার ছিল। বৌমার ব্যাপারে বলতে চাও? থাক, কিছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলতে চাও। আপনি কি করে জানলেন? কাল রাতে আমিও সব দেখেছি, তোমার পেছন পেছন আমিও গেছিলাম। কিন্তু এখন আমরা কি করব বাবা? কোনো উপায় যখন নেই তখন
তান্ত্রিকই ডাকতে হবে। অবশেষে আর কোনো উপায় না দেখে ঠিক করা হলো পাশের গ্রামের নামকরা বৃদ্ধ তান্ত্রিক অরবিন্দু ভট্টাচার্যকে জমিদার বাড়িতে ডাকা হবে। সেই অনুযায়ী তাকে ডেকে পাঠানো হলো। তান্ত্রিক মশাই যথাসময় জমিদার বাড়িতে আসলেন। অভিমন্যু নিজে তাকে সঙ্গে করে নিয়ে আসলো। তারপর তান্ত্রিক মশাইকে সমস্ত কথা খুলে বলা হলো। তান্ত্রিক মশাইকে নিয়ে যাওয়া হলো রঞ্জার কাছে। রঞ্জা তখন আয়নার সামনে বসে নিজের চুল বাঁধছিল। অভিমন্যু আর নবকৃষ্ণ বাবুর সাথে তান্ত্রিক মশাই ধীর পায়ে সেই ঘরে প্রবেশ করলেন। রঞ্জা রঞ্জা পেছনে ঘুরে অভিমন্যুর উত্তর দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার চোখ পড়ল বৃদ্ধ তান্ত্রিক মশাইয়ের দিকে। তান্ত্রিক মশাইকে দেখে রঞ্জা যেন কেমন করতে লাগলো। রঞ্জা এক দৃষ্টিতে বৃদ্ধ তান্ত্রিক মশাইয়ের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে রঞ্জার চোখ সম্পূর্ণরূপে সাদা হয়ে যেতে লাগলো। সুন্দর করে আঁচড়ানো চুলগুলো হঠাৎ খুলে গিয়ে বাতাসে এলোমেলো ভাবে উঠতে লাগলো। অতঃপর রঞ্জা রেগে গিয়ে বলল, এখানে কেন এসেছিস? আমি বলছি চলে যা, চলে যা এখান থেকে, এক্ষুনি চলে যা, চলে যা এই জমিদার বাড়ি থেকে। আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বলে বিভৎসভাবে হাসতে লাগলো। তারপর রঞ্জা তান্ত্রিক মশাইয়ের দিকে তেড়ে এলো আক্রমণ করতে। তান্ত্রিক মশাই একটা ছোট্ট জলের পাত্র থেকে 2-4 ফোঁটা জল রঞ্জার দিকে ছুঁড়ে মারতেই রঞ্জা দুহাত পেছনে চলে গেল। এবার তান্ত্রিক মশাই আরো 2 পা পিছিয়ে গিয়ে ঘরের দরজা বরাবর জল দিয়ে একটা রেখা টেনে দিলেন। তারপর তিনি অভিমন্যু আর নবকৃষ্ণবাবুকে বললেন, ওকে অমাবস্যা পর্যন্ত ওখানেই থাকতে দিন, ও ওখান থেকে বের হতে পারবে না। আর আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে, চলুন আমরা অন্য কোথাও যাই। নবকৃষ্ণবাবু তান্ত্রিক মশাইকে বৈঠকখানায় নিয়ে এলেন। ঘরে ঢোকার পর নবকৃষ্ণবাবু একটা চেয়ার দেখিয়ে তান্ত্রিক মশাইকে উদ্দেশ্য করে বললেন, বসুন তান্ত্রিক মশাই, বসুন। অবস্থা খুব খারাপ দেখছি জমিদার বাবু। আপনার বৌমার মধ্যে এক অতৃপ্ত আত্মা বাস করছে। খুব শীঘ্রই আপনার বৌমার শরীর থেকে আত্মা বের করতে না পারলে আপনাদের সামনে চরম বিপদ আসবে। দেখতে পাচ্ছি এই আত্মা কোনো না কোনো প্রতিশোধ নিতে এসেছে। তবে এটা ঠিক যে এই আত্মা অভিমন্যুর কোনো ক্ষতি করবে না, তবে বাকিদের কিন্তু ক্ষতি করতে পারেও। অভিমন্যুর যে কোনো ক্ষতি করবে না সেটা কি করে বুঝলেন? অভিমন্যুর ক্ষতি করতে চাইলে এতদিনে সে করে দিতে পারত, কিন্তু সে তা করেনি। এর থেকে বোঝা যায় এই প্রেতাত্মার প্রতিশোধ স্পৃহা অভিমন্যুর প্রতি নেই, তবে বাকিদের উপর থাকতেও পারে। আচ্ছা, রঞ্জাকে সুস্থ করে তোলার জন্য কি কি করতে হবে তান্ত্রিক মশাই, যদি একটু বলেন। বাড়িতে একটা যজ্ঞ করাতে হবে। নবকৃষ্ণবাবু কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই অভিমন্যু বলল, কিন্তু ওর শরীরে আত্মা এলো কোথা থেকে? উত্তরে তান্ত্রিক মশাই কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে বললেন, আত্মা শরীরে প্রবেশ করতে গেলে শরীরের কোনো অংশে কাটা দাগ থাকা দরকার। আমি খেয়াল করে দেখেছি তোমার স্ত্রীর পায়ে একটা কাটা দাগ আছে। আমার বিশ্বাস সেই সুযোগ নিয়েই আত্মা ওর শরীরে ঢুকেছে। তাছাড়া কিছু তো একটা ঘটনা ঘটেছে আগে কখনো আপনাদের সাথে, যার জন্য এই প্রেতাত্মা আপনাদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। আপনি তাড়াতাড়ি রঞ্জা শরীর থেকে ওই প্রেতাত্মাকে বার করুন তান্ত্রিক মশাই। হ্যাঁ, আমি আর রঞ্জাকে এভাবে দেখতে পারছি না। 2 দিন পরে অমাবস্যা, সেই দিনই যজ্ঞ করার জন্য উত্তম হবে। আপাতত তোমার স্ত্রীকে ওই ঘরের মধ্যেই বন্ধ করে রাখতে হবে, নইলে এই 2 দিনে আরো 2টো জীবন নিয়ে নিতে পারে। যাই হোক, আমি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি যাতে তোমার স্ত্রী ওই ঘর থেকে 2 দিন আর বেরোতে না পারে।
তোমরাও ঘরে দুদিন আর কেউ যেও না। 2 দিন পর সঠিক সময় আমি জমিদার বাড়ি চলে আসব। এইটুকু বলে তান্ত্রিক মশাই বেরিয়ে গেলেন। চলে যাওয়ার আগে তিনি রঞ্জাকে মন্ত্রপুত রেখা দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে গেলেন। রঞ্জাকে ঘরের মধ্যে আটকে দরজায় তালা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই রঞ্জা আবার স্বাভাবিক হয়ে গেল আর ঘরের মধ্যে থেকে চিৎকার করতে লাগলো। তোমরা আমাকে আটকে রেখেছো কেন? দরজাটা খুলে দাও, আমার আমার ভয় করছে। কি গো, তোমরা কেউ শুনতে পারছো? অভিমন্যুর হৃদয় ফেটে যেতে লাগলো। রঞ্জার এই আকুল মিনতি সে আর সহ্য করতে পারল না। সে ঠিক করল, যাই হয়ে যাক না কেন সে রঞ্জার ঘরের তালা খুলে দেবে। অভিমন্যু সোজা গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি রঞ্জার ঘরের তালাটা খুলে দিন। ও খুব ভয় পাচ্ছে। ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি শুধুমাত্র আপনার অনুমতিটাই নিতে এসেছি। পাগলামি করো না অভিমন্যু। বৌমার জন্য আমাদেরও কষ্ট হচ্ছে, তবে বোঝার চেষ্টা করো আমরা বৌমার ভালোর জন্যই এই কাজ করছি। তুমি সেটা বোঝার চেষ্টা করো আর বৌমাকেও বোঝাও। বৌমাকে সুস্থ করে তোলার এটাই একমাত্র উপায়। অভিমন্যু মনে মনে ভাবল যে বাবা ঠিকই বলছেন। রঞ্জাকে সুস্থ করে তুলতে গেলে এইটুকু তাকে সহ্য করতেই হবে। সে পায়ে পায়ে রঞ্জার ঘরের সামনে এসে দাঁড়ালো। রঞ্জা! অভিমন্যুর ডাক শুনেই রঞ্জা দৌড়ে এলো দরজার কাছে আর এসেই ব্যাকুলভাবে বলল, তুমি তুমি এসেছো? তোমরা আমাকে আটকে রেখেছো কেন? তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি একা থাকতেই ভয় পাই। রঞ্জা, আমার কথা শোনো। 2 দিন তোমাকে শুধুমাত্র একা একা থাকতে হবে। তুমি এখন অসুস্থ, তাই তোমাকে একটু আলাদা করে থাকতে হবে আমাদের থেকে। মাত্র 2 দিনের ব্যাপার। আমি অসুস্থ কেন? কি হয়েছে আমার? সেটা তোমাকে এখন বলা যাবে না। দয়া করে তুমি এর কারণ জানতে চেও না। আমি বলছি তো আমার কিছু হয়নি, তুমি তালা খুলে দাও। অভিমন্যু এবার আরো নরমভাবে ভালোবেসে বলল, তুমি এখন অসুস্থ, তবে তুমি সেটা বুঝতে পারছো না রঞ্জা। আমার কথাটা শোনো লক্ষ্মীটি। মাত্র 2 দিন তোমাকে একা থাকতে হবে। তোমার খাবার তোমার ঘরে পাঠিয়ে দেওয়া হবে সময় মতো। অবশেষে রঞ্জাকে কোনো ক্রমে বোঝানো গেল, তবে ভয় পেয়ে মাঝে মাঝেই সে কান্না করতে লাগল। এভাবেই সারাটা দিন কেটে গেল। সারাদিন রঞ্জার মধ্যে পেতনি ভর করেনি। রাতে যখন রঞ্জার মধ্যে আবার পেতনি ভর করল, তখন রঞ্জা জোরে জোরে হাত দিয়ে দরজায় আঘাত করে নাকি সুরে বলতে লাগলো, ছেড়ে দে আমাকে শয়তান, ছেড়ে দে। তোরা আমাকে এখানে আটকে রাখতে পারবি না। আমি তোদের শেষ করেই ছাড়বো। ছেড়ে দে বলছি। এভাবেই কেটে গেছে 2 দিন। এই 2 দিনে রঞ্জার মধ্যে থাকা প্রেতাত্মা প্রায় দরজা ভেঙে ফেলার উপক্রম করছিল। হয়তো তান্ত্রিক মশাই মন্ত্রপুত জল ছিটিয়ে না দিলে সে এতক্ষণে দরজা ভেঙেও ফেলত। অবশেষে এলো সেই অমাবস্যার দিন। আজ সন্ধেবেলায় তান্ত্রিক মশাই আসবেন। এতদিনে গ্রামের সবাইও প্রায় জেনে গেছে রঞ্জার শরীরে আত্মা থাকার কথা। আর খবরটা গোবিন্দগঞ্জ পৌঁছে গেছে সেটার প্রমাণ হল আজ সকালেই হারান এসে জমিদার বাড়িতে হাজির। জমিদার বাড়ির সীমানাতে ঢুকতে ঢুকতেই হরেন কাঁদো কাঁদো সুরে নিজের মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে এলো। রঞ্জা, ও রঞ্জা মা, তোর কি হলো রে মা? ও জমিদার মশাই, আমার মেয়েটার কি হলো? আমার মেয়েটার কি হলো? নবকৃষ্ণবাবু তাকে বুঝিয়ে বললেন সমস্ত ব্যাপারটা। দেখো হারান, আমরাও তোমার মতো একই রকমের কষ্ট পাচ্ছি, আর রঞ্জার সুস্থ হওয়ার জন্য আমরাও তোমার মতো একই রকম ব্যাকুল। তান্ত্রিক মশাই বলেছেন আজ সন্ধ্যাবেলায় তিনি যজ্ঞ করবেন, আর এই যজ্ঞের পরেই রঞ্জা ঠিক হয়ে যাবে। অবশেষে বিকেল গড়িয়ে সন্ধে হল। চারিদিকটা ঢেকে গেল অন্ধকারের চাদরে। অমাবস্যা হওয়ার জন্য রাস্তাঘাটে বিন্দুমাত্র আলো নেই। ঠিক সেই সময় তান্ত্রিক মশাই এসে হাজির হলেন। ভেতরে এসে তিনি নবকৃষ্ণ বাবুকে জিজ্ঞেস করলেন, যজ্ঞের জন্য
সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো জমিদার মশাই? হ্যাঁ হ্যাঁ, আপনি যা যা বলেছিলেন তার সবই জোগাড় হয়ে গেছে। তাহলে চলুন যজ্ঞের স্থানে যাওয়া যাক। যজ্ঞের আয়োজন করা হয়েছে জমিদার বাড়ির বড় হল ঘরটাতে। তান্ত্রিক মশাইয়ের কথা মতো সেখানে যজ্ঞের সমস্ত সরঞ্জাম এনে রাখা হয়েছে। ঘরের চারিদিকে সাদা খড়ি মাটি দিয়ে তান্ত্রিক মশাই গণ্ডি কেটে দিয়েছেন। ঘরের ঠিক মাঝখান বরাবর আলতার সিঁদুর দিয়ে একটা লাল বৃত্ত করা হয়েছে। বৃত্তের ঠিক মাঝখান বরাবর সংস্কৃত অক্ষরে লেখা হয়েছে ওম। বৃত্তের ঠিক মাঝখানে তান্ত্রিক মশাই বসলেন। সাদা বালি দিয়ে যজ্ঞের বেদি তৈরি করা হলো। বেদির ওপর বেলকাঠ দিয়ে তাতে আগুন জ্বেলে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার পর তান্ত্রিক মশাই ধীরে ধীরে এক এক করে ঘি, মাখন আর বিভিন্ন জিনিস আগুনের মধ্যে দিয়ে দিতে লাগলেন। আর তার সাথে চলতে লাগলো মন্ত্রপাঠ। কিছুক্ষণ একভাবে মন্ত্র পাঠ করার পর তান্ত্রিক মশাই বললেন, এবার আপনার বৌমাকে নিয়ে আসার ব্যবস্থা করুন জমিদার মশাই। তান্ত্রিক মশাইয়ের কথা শুনে নবকৃষ্ণ বাবু অভিমন্যুকে উদ্দেশ্য করে বললেন, অভিমন্যু। আগে বাবা, আমি নিয়ে আসছি। অভিমন্যু এক পা করে হেঁটে গেল সেই ঘরের দিকে, যে ঘরে রঞ্জাকে আটকে রাখা হয়েছে। দরজার সামনে গিয়ে অভিমন্যু দরজায় দুটো টোকা দিয়ে রঞ্জার নাম ধরে ডাকল। রঞ্জা, শুনছো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অভিমন্যু আবার ডাকল, রঞ্জা। এবারও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এবার অভিমন্যু চাবি দিয়ে দরজার তালা খুলে দিল। তারপর বন্ধ দরজার ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে সে দেখল রঞ্জা খাটের উপর ঘুমিয়ে আছে। রঞ্জা, ওঠো। কি গো, শুনছো? ওঠো। রঞ্জা চোখ খুলে তাকালো তার দিকে, আর চোখের সামনে অভিমন্যুকে দেখেই সে তাড়াতাড়ি বিছানায় উঠে বসল। তুমি এসেছো? কেন কেন তোমরা আমাকে শুধু শুধু আটকে রেখেছো এখানে? আমি বলছি তো আমার কিছু হয়নি। হ্যাঁ চলো, তোমাকে আমি বাইরে নিয়ে যেতে এসেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, চলো আমার সাথে। কোথায়? আরে তুমি চলো, তারপর বলছি। রঞ্জা এগিয়ে এলো অভিমন্যুর দিকে। অভিমন্যু তাকে হল ঘরে নিয়ে গেল। হল ঘরে এসে রঞ্জা প্রথমে অবাক হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। তারপর অভিমন্যুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? সব বলবো তোমাকে, আগে চলো ওখানে গিয়ে বসবে আমার সাথে। বলে একটা নির্দিষ্ট জায়গায় রঞ্জাকে বসার জন্য আঙুল নির্দেশ করল। না না, আমি এখানে বসবো না, আমার ভয় করছে। রঞ্জা বারবার বসার জন্য মানা করতে লাগলো। তাকে অভিমন্যু বারবার বোঝাচ্ছে, আরে বাবা, আমি তো আছি, কিচ্ছু হবে না তোমার। বলেছি না বসবো না, আমাকে কেন জল করছিস তুই? বসবো না আমি ওখানে। এটুকু বলেই রঞ্জার আগে ফোঁস ফোঁস করতে লাগলো। হঠাৎ রঞ্জার এই ভয়ঙ্করিনী রূপ দেখে অভিমন্যু ভয়ে দুহাত পেছনে সরে গেল। ঘরে বসে থাকা বাকিরাও ভয় পেয়ে গেছে। তখন তান্ত্রিক মশাই একটা মন্ত্র উচ্চারণ করে আগুনের মধ্যে কিছু একটা ছুঁড়ে মারল। সেটার ধোঁয়া গিয়ে লাগলো রঞ্জার চোখে মুখে। ধোঁয়ার তেজ রঞ্জা সহ্য করতে পারল না। যন্ত্রণায় কাতর হয়ে সে বলল, এই তোমার কত বন্ধ কর, বন্ধ কর এই তোমার, আমি সহ্য করতে পারছি না, বন্ধ কর। বন্ধ করে দেব, আগে ওই আসনে বস। এবার রঞ্জা বাধ্য মেয়ের মতো তান্ত্রিক মশাইয়ের কথা মেনে নিল। তান্ত্রিক মশাইয়ের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় সে বসল। তারপর হঠাৎ বিভৎসভাবে হাসতে লাগলো। তোরা আমাকে আমি বসলাম এখানে, এবার দেখি তোরা আবার কি করিস, দেখি। দেখ তবে তোকে আমরা কি করি। বলেই তান্ত্রিক মশাই আবারও জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলো। ওম ডঙ্কি পাহিবাস্ত্রং। তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পাঠের সাথে সাথে আগুনের মধ্যে কি সব ছুঁড়ে মারতে লাগলেন।
আর তাতেই রঞ্জার যন্ত্রণা কয়েক গুণ বেড়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ চলল মন্ত্রপাঠ। তান্ত্রিক মশাই মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের আগুনের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতে লাগলেন, আর লঙ্কা গুঁড়োর ঝাঁঝালো ধোঁয়া গিয়ে লাগলো রঞ্জার চোখে মুখে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, নইলে তোর বিপদ হবে। এই বলে দিলাম আমি, ছেড়ে দে। ছেড়ে দেবো, আগে বল তুই কে? আমি চিনতে পারছিস না আমায় তোরা? এইটুকু বলে রঞ্জা হঠাৎ অভিমন্যুর দিকে ঘুরে তাকালো। তারপর অভিমন্যুকে উদ্দেশ্য করে বলল, কি গো, তুমিও আমাকে চিনতে পারছো না বুঝি? অভিমন্যু অবাক হয়ে দেখতে লাগলো রঞ্জার গলার আওয়াজটা এখন আর আগের মতো লাগছে না। আওয়াজটা অভিমন্যুর খুব চেনা চেনা লাগলো। কি গো, এখনো চিনতে পারলে না আমায়? এত তাড়াতাড়ি বলে গেছো? আমি অভিরূপা, অভিরূপা, আমি তোমার অভিরূপা। রঞ্জার মুখ থেকে এই কথাটা বলা মাত্রই কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ হল ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর অভিমন্যুর অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, অভিরূপা, তুমি? হ্যাঁ, সেই অভিরূপা যে তোমায় পাগলের মতো চেয়েছিল, কিন্তু তুমি তাকে কোনো দিনও চাওনি। তুমি দয়া করে রঞ্জা শরীর থেকে বেরিয়ে যাও। রঞ্জার উপর তোমার খুব মায়া, তাই না? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? অভিমন্যু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক এই সময় তান্ত্রিক মশাই চিৎকার করে বলে উঠলেন, তুই কেন ঢুকেছিস ওর শরীরে? বল, কেন ঢুকেছিস? অভিমন্যুর সাথে ঘর করতে। জীবিত থাকতে যেটা পারিনি, সেটা মৃত্যুর পর করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সেটাও করতে দিলি না। তাই যদি হয়, তুই নিষ্পাপ পশু আর মানুষগুলোকে মারলি কেন? রক্তের নেশায়। রক্ত না পান করলে আমি শক্তি পাই না, তাই মেরে ওদের রক্ত পান করেছি। সাধারণ মানুষ তোর কি ক্ষতি করেছিল? ওদের কেন মারলি? ওরা সবাই আমাকে ঠকিয়েছিল। ওরা আমাকে বলেছিল ওরা আমার হয়ে অভিমন্যুকে বোঝাবে, কিন্তু ওরা উল্টে আমার উপর সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তাই ওদের ওপরেও প্রতিশোধ নিয়েছি। কিন্তু রঞ্জা তোর কি ক্ষতি করেছে? কেন তুই সরল সিধা মেয়েটার শরীরে ঢুকে বসে আছিস? কেন তাকে কষ্ট দিচ্ছিস? ওর একটাই দোষ, আমার অভিমন্যুকে বিয়ে করা। আমার সতীন হয়েছে। তাছাড়া অভিমন্যুর সাথে ঘর করার জন্য ওর থেকে ভালো শরীর আর পাওয়া যাবে। অভিমন্যু তো তোকে কখনো পছন্দ করেনি। যে তোকে মন থেকে চায় না, তাকে তুই চাইলেও কখনো মন থেকে পাবি না। তুই নিজে থেকে রঞ্জার শরীর ছেড়ে দে, নইলে তো তুই জানিস আমার ক্ষমতা। তোকে এই শরীর থেকে তাড়িয়েই ছাড়। আমি জানি তোরা আমাকে অভিমন্যুর সাথে থাকতে দিবি না, কিন্তু আমিও ছাড়বো না। আমি প্রতিশোধ নেবই। অভিমন্যু আমার না হতে কারোর হতে পারবে না, কারোর না। এটুকু বলেই রঞ্জার শরীরে থাকা প্রেতাত্মা রঞ্জার হাত দিয়েই এক টুকরো জ্বলন্ত কাঠ তুলে রঞ্জার নিজের শরীরে আগুন লাগিয়ে দিল। আর ঠিক তখনই রঞ্জার শরীর থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি করে কিছু একটা বেরিয়ে বাতাসে মিলে গেল। তার বিভৎস হাসিটা যেন তখনও হাওয়ায় ভাসছে। শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর রঞ্জা আবার স্বাভাবিক হয়ে গেল। আর স্বাভাবিক হয়ে যাওয়ার সাথে সাথেই অগ্নিদগ্ধ রঞ্জা ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও আমাকে, অভিমন্যু বাঁচাও। রঞ্জার এমন অবস্থা দেখে ঘরের সবাই হতভম্ব হয়ে গেল। এখন কি করা উচিত কেউ ঠিক ঠাওর করতে পারল না। তবে অভিমন্যু
দাঁড়িয়ে থাকল না। সে এক দৌড়ে রঞ্জার কাছে চলে গেল, আর রঞ্জার কাছে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে লাগলো রঞ্জার গায়ের আগুন নেভাতে। কিন্তু ততক্ষণে রঞ্জার সারা শরীরে আগুন ছড়িয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে আগুন নেভানোর জন্য অভিমন্যু তাকে জড়িয়ে ধরল, আর তাতেই কয়েক মিনিটের মধ্যে অভিমন্যুর নিচের শরীরে আগুন ধরে গেল। বাড়ির অন্যরা ততক্ষণে ছোটাছুটি শুরু করে দিয়েছে। সবাই দৌড়ে গেল কুয়ো থেকে জল আনতে, কিন্তু ততক্ষণে দুই স্বামী স্ত্রীর শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। অবশেষে জল দিয়ে সবাই মিলে তাদের শরীরের আগুন নেভালো বটে, কিন্তু ততক্ষণে দুজন মানুষ প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। সেদিন সন্ধ্যা হতে হতে ওদের দুজনেরই মৃত্যু হলো। চিরতরে হারিয়ে গেল এক ভালোবাসার গল্প। এক স্বামী তার নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণও বিসর্জন দিল। দুই পিতা হারান চাষি আর নবকৃষ্ণবাবু তাদের সন্তান হারা হলেন। শুনছিলেন আজকের গল্প প্রেত প্রেয়সী। গল্পকার আশু রায়, নবকৃষ্ণ বর্মন পার্থ, রঞ্জা অঙ্কিতা, মঞ্জুশ্রী সৃজিতা, অভিরূপা খুশি, রতন সূর্য, তান্ত্রিক মশাই শিলাজিৎ, নন্দন এবং হারান চাষি দীপ, অভিমন্যু বর্মন নিতাই এবং নিমাই ডাক্তার রাহুল। অন্যান্য চরিত্রে এবং গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী আশু রায়কে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।